যে যেতে চায় তাকে যেতে দাও খোকা। সেদিন ছিল ভরা পূর্ণিমা, তবে আকাশ মেঘে ঢাকা থাকায় চাঁদের আলোর ছিটে ফোঁটাও দেখা যাচ্ছিল না। রাত যত গভীর হচ্ছিল, মেদিনীপুরের গহীন শালবন যেন ততটাই অন্ধকার আর ভুতুড়ে হয়ে উঠছিল। এই বনের পাশেই আমাদের ছোট্ট গ্রাম পিয়ালডাঙ্গা। গ্রামের মানুষের একমাত্র ভরসা বৈদ্যনাথ বাবুর মনোহারীর দোকান, যা বেশ রাত পর্যন্ত খোলা থাকে। সেখানে প্রতি রাতে গ্রামের বয়স্ক মানুষেরা গল্পগুজব করেন। ওই নন্দকিশোর, আজ হাটে বিক্রি বাটা কেমন হলো? খুব ভালো নয় কাকা, গ্রামের মানুষের কাছে টাকা পয়সা নেই। যত দিন যাচ্ছে গরিবরা যেন আরো গরিব হয়ে যাচ্ছে। আর তাছাড়া এবার বন্যায় গ্রামের চাষিদের যা ক্ষতি হয়ে গেল। তার বলতে গ্রাম পুরো ভেসে গেল, মানুষের আর সুখ রইল না। আগে লোকে বলতো খালি পেটে থাকলেও গ্রামে একটা শান্তি আছে, কিন্তু তাও ঘুঁজলো বুঝলে নন্দ। প্রতি রাতে আবার ওই ওই এক উপদ্রব শুরু হয়েছে গ্রামে। হ্যাঁ, এই তাজা বলেছ কাকা। আগের দিন রাতে অমলের বাড়ির উঠোনে দেখেছে নাকি, ও দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করেছে তাই রক্ষে। হ্যাঁ, তাহলে তো খুব বাঁচা বেঁচেছে বেচারা। বৈদ্যনাথ, তুমি আর বেশি রাত পর্যন্ত দোকান খোলা রেখো না হে, আর আমরাও চলি। চল নন্দ, রাত অনেক হলো। ওরে পিন্টু, সুবল, রাত অনেক হলো বাবা, যা তোরা বাড়ি যা। হ্যাঁ কাকা, এক্ষুনি দোকান বন্ধ করব। কিন্তু কাকা, আমি তো বেশ রাতে দোকান বন্ধ করে বাড়ি যাই, আমার চোখে এখনো কিন্তু কিছু পড়েনি। তোমার ভাগ্য ভালো হে বৈদ্যনাথ, তাই তোমার চোখে পড়েনি। কাকা, তোমার সামনে পড়েছে কোনোদিন? পড়েছে, কিন্তু ওর ডাকে আমি সাড়া দিইনি। সাড়া দিলেই বিপদ। কিন্তু আমি শুনেছি কাকা, ওর ডাকে সাড়া না দিয়ে থাকা যায় না। যাদের মন দুর্বল তারাই খুব তাড়াতাড়ি ওর শিকার হয়। পিন্টু, সুবল, রাস্তা দিয়ে যাবার সময় কেউ ডাকলে দাঁড়িও না, সোজা পথে বাড়ি যেও। সেদিন আমি আর পিন্টু দুজনে গিয়েছিলাম বৈদ্যনাথ বাবুর দোকানে। ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল। বনের সরু পথ ধরে ফিরছিলাম আমরা। আমি ছিলাম একটু ভীতু প্রকৃতির, আর পিন্টু ছিল সাহসী। পিন্টু, বড্ড ভয় লাগছে রে, চারিদিকে এত অন্ধকার কেন? আরে ধুর, ভয় কিসের, আয় তাড়াতাড়ি। পিন্টু, অতুল দাদুরা কিসের কথা বলছিল রে? আরে বুড়োদের যত সব গাঁজাখুরি গল্প, ছাড় তো ওসব। না রে পিন্টু, ওসব যদি সত্যি হয় আমার কিন্তু ভয় লাগছে। চল, দ্রুত চল। এই তোর মতো ভীতু আমি বাপের জন্মেও দেখিনি। হঠাৎ এক ভয়ানক আওয়াজে আমি থেমে গেলাম। শুনতে পাচ্ছিস? হ্যাঁ, শুনতে তো পাচ্ছি, কিন্তু এত রাতে। পিন্টু কান পেতে শুনল। ক্ষীণ একটা কান্নার আওয়াজ ভেসে আসছে বন থেকে। মনে হচ্ছে যেন খুব কাছেই কেউ কাঁদছে। কে কাঁদছে এত রাতে? পিন্টু সাহস দেখিয়ে বলল, চল তো দেখি। আমরা দুজনে কান্নার আওয়াজ অনুসরণ করে বনের ভিতরে ঢুকে পড়লাম।
কিছু দূর যাওয়ার পর আমরা দেখলাম একটা পুরানো কুয়ার পাশে একটা মেয়ে বসে আছে। তার পরনে সাদা শাড়ি আর চুলগুলো এলোমেলো। সে ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদছে। কে গো তুমি? এত রাতে এখানে কি করছো? মেয়েটি মুখ তুলল। মেঘের ফাঁক দিয়ে চাঁদের আলো তখন মেয়েটির মুখে পড়ল। সেদিকে তাকিয়ে আমরা অবাক হয়ে গেলাম। এমন সুন্দরী মেয়ে আমি আগে কখনো দেখিনি। আর মেয়েটি আমাদের গ্রামেরও নয়। তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম, আমার কাছে এসো। মেয়েটি ফিস ফিস করে বলল। তার গলার স্বর শুনে মনে হলো যেন কোনো বীণার তার থেকে শব্দ বের হচ্ছে। পিন্টু মেয়েটিকে দেখে যেন অত্যন্ত মুগ্ধ হয়ে গেল। তোমার বাড়ি কোথায়? আর আর আমাদের জন্য অপেক্ষা করছিলে কেন? আমার বাড়ি ওই গভীর বনে, চলো আমার সাথে। মেয়েটির হাব ভাব আমার ভালো ঠেকল না, কিন্তু পিন্টু ইতিমধ্যে মেয়েটির বশ মেনেছে। সে সম্মোহিতের মতো বলল, হ্যাঁ চলো। ওরে সুবল, তুইও চল। আমি পিন্টুর হাত টেনে ধরলাম। পিন্টু, তুই পাগল হলি নাকি? ওই মেয়েকে দেখে তো কোনো সাধারণ মেয়ে মনে হচ্ছে না রে। ও অন্য রূপ ধরে আছে মনে হয়। ভাই তুই চল, বাড়ি চল। অতুল দাদু কি বলেছিল মনে নেই? মেয়েটি এবার আমার মুখের সামনে এলো। আমি চেয়ে দেখলাম মেয়েটির চোখ দুটো একদম সাদা, চোখে মনি নেই। তার মুখটা কেমন যেন ফ্যাকাশে, আর ঠোঁট দুটোতে নীলচে আভা। সে এক বিভৎস হাসি হাসল। তার দাঁতগুলো ধারালো আর লম্বা। যে যেতে চায় তাকে যেতে দাও খোকা। চল না সুবল, ও এত করে বলছে যখন, চল। তুই কি দেখতে পেলি না? ও মানুষ নয়। ভাই পালা। ছাড় ছাড় বলছি। আমি ওর কাছে যাব। এসো পিন্টু, এসো। আমি তোমার জন্য এই যে অপেক্ষা করছিলাম। ছাড়োকে, ছেড়ে দে, ছেড়ে দে বলছি। পিন্টু মেয়েটির হাত ধরে বনের মধ্যে চলে যেতে লাগলো। আমি সেখানে আর না দাঁড়িয়ে উল্টো দিকে দৌড় দিলাম। কিন্তু যতই দৌড়াই মনে হয় যেন সেই মেয়েটা আমার পিছু ছাড়ছে না। তার হাসির আওয়াজ আমার কানের কাছে আরো স্পষ্ট হয়ে উঠছে। দৌড়াতে দৌড়াতে আমি বুঝতে পারলাম আমি পথ হারিয়ে ফেলেছি। চারিদিকে শুধু শাল গাছের সারি আর গভীর অন্ধকার। হঠাৎ আমি সামনে তাকিয়ে দেখলাম পিন্টু আর সেই মেয়েটা আমার সামনে এসে দাঁড়িয়েছে। আয় সুবল, আয়। এই দেখ, এ কত ভালো। আয় আয়। এসো,
এসো সুবল, এসো। আয় বলছি, আয় আমাদের সাথে। আমি আর সেখানে না দাঁড়িয়ে ঊর্ধ্বমুখে দৌড় লাগালাম। আমি গ্রামে গিয়ে কয়েকজনকে ডেকে নিয়ে এলাম সেই কুয়োতলায়। সবাই আমার কথায় মশাল হাতে নিয়ে কুয়োতলায় এলো। এই তো এখানে দেখেছিলাম, এখানে দাঁড়িয়ে ডাকছিল। আসার সময় তোদের বারবার বলেছিলাম কেউ ডাকলে দাঁড়াবি না। কিন্তু কাকা, পিন্টুকে ওর সাথে নিয়ে গেল, আর সুবলের কিছু হলো না কেন? আমার মনে হয় মেয়ে দেখে পিন্টু লোভী দৃষ্টিতে তাকিয়েছিল, তাই ওর আজ এই পরিণতি হলো। কিন্তু ও কে ছিল দাদু? ও হচ্ছে কমিনী বুড়ি। এইখানেই ওর বাড়ি ছিল। ওর একটা সুন্দরী মেয়ে ছিল। ওর ওই মেয়েকে বিয়ে করার লোভ দেখিয়ে সম্মানহানি করে মেরে দেয়। কিন্তু তার সাথে পিন্টুর কি সম্পর্ক? হ্যাঁ হ্যাঁ, মেয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য ও আত্মহত্যা করে ডাইনি হয়ে যায়। এরপর গভীর রাতে কোনো যুবককে একলা পেলে ও সুন্দরী মেয়ের রূপ ধরে এসে তাকে ডাকে নিজের বাড়ি নিয়ে যাওয়ার জন্য। আর এই ডাকে যারা ভুল করে তার সাথে যাওয়ার ইচ্ছা বা লোভ দেখায়, তারই ওর শিকার হয়। দাদু, আমি কিন্তু পিন্টুকে শেষবার ওই মেয়েটির সাথে হঠাৎ আমার সামনে আসতে দেখেছিলাম। একসাথে হাত ধরে? হ্যাঁ, কিন্তু তুমি মানে কি করে জানলে? চলো সবাই, আর ওকে খুঁজে লাভ নেই। কাল সকালে ওই কুয়োর ভেতরে ওর মৃতদেহ পাওয়া যাবে। এরকম এর আগেও হয়েছে। পিন্টু সুন্দরী যুবতীর মোহ সামলাতে না পেরে নিজের জীবনটা দিল।